প্রায় ৩,৫০০ কোটি টাকা পাচারে অভিযুক্ত পিকে হালদারের পাসপোর্ট জব্দ থাকার পরও দেশ ছেড়ে পালালো কিভাবে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এছাড়া করোনা সংক্রমণ ঠেকাতে যখন বিমানবন্দর বন্ধ ছিল তখনও হত্যা চেষ্টা মামলার আসামি হয়েও বিশেষ ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশ ছাড়তে সক্ষম হয়েছিলেন শিকদার গ্রুপের এমডি এবং তার ভাই। যত ভিআইপি ভিভিআইপি হোক না কেন ইমিগ্রেশনে কাউকে ছাড় দেওয়া হবে না, স্বয়ং প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা থাকা সত্ত্বেও ঘটছে এই ধরনের ঘটনা। এদিকে সম্প্রতি আল জাজিরার প্রতিবেদনে হারিসের ভুয়া পাসপোর্ট প্রসঙ্গ আসার পর নতুন করে আলোচনায় আসে বাংলাদেশে এ ধরনের ভুয়া বা জাল পাসপোর্ট বানানো তেমন কঠিন কিছু নয়, যার সুযোগ নিচ্ছে রোহিঙ্গারা, জঙ্গি, সন্ত্রাসীরা। কিন্তু ডিজিটাল বাংলাদেশে এমন একটি স্পর্শকাতর ডকুমেন্ট নিয়ে এ ধরনের জাল বা অনিয়ম কিভাবে সম্ভব হয়, এর পেছনে কারা, এটি বন্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সব প্রশ্নের উত্তর খুঁজতে রাজকাহনে আছে শারমিন চৌধুরী। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোহাম্মদ তৌহিদ হোসেন এবং আছেন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মোখলেসুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আজকে রাজকাহনে যেটি শিরোনাম করেছি, পাসপোর্ট নিয়ে এত অনিয়ম জালিয়াতি কিভাবে। আমি জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান, গতকাল হাইকোর্ট যেটি জানতে চাচ্ছেন সেটি জানতে চাই আপনার কাছ থেকে, যে কিভাবে আসলে সম্ভব হয় পাসপোর্ট জব্দ থাকার পরও দেশ ছেড়ে পালিয়ে যাওয়া। কারণ আমরা তো জানি যে ইমিগ্রেশন পার হতে হয়, সেখানে চেক আপ হয়, পুলিশ থাকে। কিভাবে সম্ভব আসলে পাসপোর্ট জব্দ থাকার পরও দেশ ছেড়ে পালানো? এটা পাসপোর্ট জব্দ থাকা অবস্থায় ইমিগ্রেশন পার হয়ে বিদেশে চলে যাওয়া, এটা একটি অসম্ভব ব্যাপার বলে আমার কাছে মনে হয়। কারণ একটি পাসপোর্ট ছাড়া এই ইমিগ্রেশনটা পার হওয়া কোনো দেশে কোনোভাবেই সম্ভব নয়। আর ধরুন আমাদের দেশে না হয় নানান রকমের জালিয়াতি আছে অথবা দুর্নীতি আছে, সেগুলো যদি মাথায় নিয়েও বলি, আমার দেশ থেকে পাসপোর্ট ছাড়াই আমি এত বড়ই অন্যায় করে ফেললাম যে পাসপোর্ট ছাড়াই একজন লোককে ইমিগ্রেশন পার করে দিলাম, সেই লোকটি তার ডেস্টিনেশনে গিয়ে কিন্তু পৌঁছতে হবে, তাকে ট্রানজিট নিতে হতে পারে, সর্বত্রই কিন্তু সেই পাসপোর্টটা লাগবে। তো নিশ্চয়ই কোনো না কোনো পাসপোর্ট দিয়ে সে এখান থেকে গিয়েছে। আমি যেটা ধারণা করি সেটা নকল হতে পারে, জাল হতে পারে, নানান উপায়ে তৈরি করা হতে পারে, কিন্তু একটি পাসপোর্ট ছাড়া সে কোনোভাবেই ইমিগ্রেশন পার হয়ে যেতে পারবে না। এখন পাসপোর্টটি কোথা থেকে আসলো? একটি জাল পাসপোর্ট যদি হয়, সেই পাসপোর্টটা নিশ্চয়ই তৈরি করা হয়েছে, কোথাও না কোথাও এটা ম্যানুফ্যাকচার্ড হয়েছে। সেখানে যে ইনগ্রেডিয়েন্ট গুলো লাগে পাসপোর্ট তৈরি করার জন্য, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, তারপর তার স্কুল সার্টিফিকেট, এই সমস্ত কিছু দিয়ে একটি তার এখন তো বায়োমেট্রিক লাগে, ফিঙ্গারপ্রিন্ট লাগে, ডিজিটালাইজড হয়ে গেছে পাসপোর্ট। কাজেই শুধুমাত্র কাগজের ডকুমেন্ট দিয়ে আগের মতো একটি ফেক পাসপোর্ট বানানো অত্যন্ত কঠিন। এটার একটি ডাটাবেজ রয়েছে এবং পাসপোর্ট গুলো এখন আর হাতে পাসপোর্ট নাই, সেই পাসপোর্ট গুলোর ক্রমানুসারে একটা করে নাম্বার আছে, যেটা সংশ্লিষ্ট দপ্তর ছাড়া এই পাসপোর্ট কোনোভাবেই আরেকজনের হাতে যাওয়ার কথা না। জি, জনাব মোখলেসুর রহমান, এই প্রসঙ্গটিতে আমি একটু বিশেষভাবে আসতে চাই যে খুবই কঠিন, অত্যন্ত কঠিন আপনি ব্যবহার করছেন শব্দগুলো, তারপরেও এত হরহামেশা ঘটে কি করে ভুয়া পাসপোর্ট বা জাল পাসপোর্টের জন্য? সেটি একটু পরে আসি, জনাব মোখলেসুর রহমান, বিশেষভাবে এটিতে আসতে চাই। কিন্তু সেই যেটি জিজ্ঞাসা করছিলাম যে পাসপোর্ট জব্দ থাকার পরেও যে পালিয়ে গেল, আপনি আসলে কি বলবেন? আপনি বলছেন অনেকের দায় থাকতে পারে, সেখানে মানে শেষ যেটি পার হতে হয় ইমিগ্রেশন পুলিশ থাকে, সেখানে তাদের দায় আপনি দেবেন কিনা? প্রথমেই মনে হবে যে এটা পুলিশের কোনো কারসাজি হয়তো এখানে আছে, তা না হলে জব্দ করা পাসপোর্ট তো পুলিশের হাতে যাওয়ার কথা হবে, এটা তো হাতেই আছে, হয় আদালতের কাস্টডিতে আছে অথবা আদালত যেভাবে ডাইরেকশন দিয়েছে পুলিশের কাছে সেটা থাকতে পারে। তো সেই পাসপোর্টটা তো আর ইমিগ্রেশনের কাছে যাওয়ার কথা নয়। কিন্তু যে পাসপোর্টটা নিয়ে ওই ব্যক্তি চলে গিয়েছে, সে নিশ্চয়ই তাহলে আরেকটি পাসপোর্ট তৈরি করে নিয়ে গিয়েছে। সেই পাসপোর্টটি জাল হতে পারে অথবা অন্য কোনো উপায়ে ম্যানুফ্যাকচার্ড হতে পারে, এবং সেটা যদি ডাটাবেজের সাথে মিলায়ে নেওয়ার কোনো কৌশল অবলম্বন করে থাকে, যে ইমিগ্রেশনে যে ডাটাবেজ আছে সেটা সেন্ট্রাল ডাটাবেজের সাথে যদি তার নাম্বার, তার ফিঙ্গারপ্রিন্ট এগুলো যদি মেলে, তাহলে তো ইমিগ্রেশনের সাধ্য নাই কাউকে এখানে আটকায় রাখার। সে হয়তো সেইভাবেও যেতে পারে, বা অন্য কোনো এখানে ইমিগ্রেশনের কারো কোনো দুষ্ট চক্র থাকতেও পারে, সে হয়তো জাল পাসপোর্টটাকে
বুঝে শুনেও একটি আসল পাসপোর্ট বলে চালিয়ে দিয়েছে, সেরকমও হতে পারে। এটা একটি ধোঁয়াশার মতো জায়গা তৈরি হয়ে আছে। এটা একটি জি, যথাযথ হাইকোর্ট অনেক যথাযথ অনেক ধন্যবাদ জনাব মোখলেছুর রহমান। সেই ধোঁয়াশা কাটাতে নিশ্চয়ই আদালতের নির্দেশনার মাধ্যমে সেটি কাটবে, আমরাও একটু স্পষ্ট হতে চাই। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনি আসলে আপনার বিশ্লেষণ কি বলে, কিভাবে সম্ভব মানে পাসপোর্ট জব্দ থাকার পরে, এবং এখানে ইমিগ্রেশন ছাড়া আর কারো সংশ্লিষ্টতা থাকার মতো অবস্থা দেখেন কিনা, কি সম্ভাবনা মনে হয় আপনার কাছে জনাব শহীদ খান? আমাদের দেশের আইন অনুসারে তো একজন ব্যক্তির একটাই পাসপোর্ট থাকার কথা, কারণ যে সব জিনিস মোখলেছুর রহমান বললেন সেগুলো না থাকলে পাসপোর্ট করা যায় না। আমি সরকারে কাজ করেছি, আমার একটি সবুজ পাসপোর্ট আছে এবং এটা আমাকে নিজে যেয়েই পাসপোর্টটা করতে হয়েছে, এবং আমি কয়েকবার বিদেশে গিয়েছি গত কয়েক বছরে। তখন আমাকে ইমিগ্রেশনের মোটামুটি দাঁড়িয়ে থেকে বেশ কিছুক্ষণ ধরে আমাকে আমার পাসপোর্ট পরীক্ষা, আমার তথ্য পরীক্ষা, এবং মাঝে মধ্যেই ছবি হয়তো ওনাদের মিলে না, তখন আবার ছবি তুলে এই করে তারপর আমাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেওয়া হয়। সুতরাং আমি জানি যে বাংলাদেশে যে ইমিগ্রেশন পুলিশ আছে তারা পাসপোর্টটা ভালোভাবে চেক করছেন আমার ক্ষেত্রে এবং অন্যান্য অনেকের ক্ষেত্রে। ঢালাওভাবে বলার সুযোগ নেই যে তারা কাউকে ভুয়া পাসপোর্ট বা জাল পাসপোর্ট দিয়ে বের করে দিচ্ছে। এখন ভুয়া পাসপোর্ট বা জাল পাসপোর্ট যাই করুক, যেটা কোথায় প্রোডাকশন হয়েছে এটা তো আমরা ঠিক জানি না। এটা বাইরেও কোথাও প্রোডাকশন হতে পারে, অথবা আমাদের যে পাসপোর্ট অধিদপ্তর আছে ওখানে যারা কাজ টাজ করেন তারাও হয়তো এরকম একটা পাসপোর্ট তৈরি করে দিতে পারেন কাউকে। পিকে হালদারের ব্যাপারটা আর একটু মজার এই জন্য যে আমরা এখনো ঠিক জানি না যে পিকে হালদার কোন পাসপোর্ট নিয়ে দেশের বাইরে গিয়েছেন। পিকে হালদারের যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে পিকে হালদার কানাডায় তার আত্মীয় স্বজনকে দিয়ে ওখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অনেক নামকরা লোকজন জড়িত আছে। এমন হতে পারে কি যে পিকে হালদার ইতিমধ্যে কানাডার নাগরিক এবং তিনি কানাডার একটা পাসপোর্ট তার কাছে ছিল। তো যখন পাসপোর্ট জব্দ করার বিষয়টা আসছে তখন হয়তো হাইকোর্ট বা আমাদের যে কর্তৃপক্ষ, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ, তারা হয়তো তার বাংলাদেশি পাসপোর্টটা জব্দ করেছেন। তার যে আরেকটি বা দেশের পাসপোর্ট হয় কানাডার অথবা ইউরোপের কোনো দেশের বা যে কোনো দেশের সেকেন্ড হোমের কারণে পাসপোর্ট পাওয়া যেতে পারে, কোনো কোনো দ্বীপ রাষ্ট্র পাসপোর্ট দিয়ে দেয়। তো সেরকম কোনো পাসপোর্ট নিয়ে উনি গেছেন কিনা এটা তদন্ত করলে পরিষ্কার হবে। তবে এটা ঠিক যে বাংলাদেশে ওই যে আপনি যেভাবে বলছিলেন যে রোহিঙ্গারও পাসপোর্ট পেয়ে যায়, তো তারা ভুয়া এনআইডি তৈরি করে, ভুয়া জন্ম সনদপত্র তৈরি হয়ে যায়, এবং সেখানকার যে আমাদের জনপ্রতিনিধিরা আছে বা প্রশাসন যারা আছেন তারা তাদেরকে সহায়তা করেন। এইভাবে অনেক রোহিঙ্গাই বাংলাদেশ থেকে, ভুয়া পাসপোর্ট এটাকে বলা যাবে না, তারা বাংলাদেশের জেনুইন পাসপোর্ট নিয়েই বাইরে গিয়েছেন। এখন আমরা বুঝতে পারছি যে অনেক রোহিঙ্গা আমাদের বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে আছেন। জি, জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, কিভাবে সেই মানে ভুয়া পাসপোর্ট এত সব ডকুমেন্ট ডিজিটাল বাংলাদেশে নকল করে বা কোথাও না কোথাও জালিয়াতি করে হয় সেটি জানবো নিশ্চয়ই। জনাব তৌহিদ হোসেন, আপনার আসলে কি মনে হয়, কি বিশ্লেষণে কি বলে যেটি জনাব মোখলেছুর রহমান বলছিলেন যে শুধু তো পাসপোর্ট বাংলাদেশের ইমিগ্রেশনে না, যেই বিমানবন্দরে নামবো সেখানেও প্রয়োজন হয়, আমাদের অভিজ্ঞতাও তো তাই বলে। কিভাবে আপনার মনে হয় যে কি হতে পারে? আর পিকে হালদার তো একজন আলোচিত ব্যক্তি, তখন যখন তিনি পালিয়ে যাচ্ছেন বাংলাদেশে অনেক আলোচনা হচ্ছে তাকে নিয়ে, এত আলোচনার মধ্যে চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া সম্ভব কি করে? আমার মনে হয় ব্যাপারটা খুব কঠিন না। আসলে আমাদের যে সার্বিক ব্যবস্থাপনা তার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে, এবং পিকে হালদারের অর্থের পরিমাণ ছিল অবিশ্বাস্য বেশি। কাজেই তিনি যদি যথেষ্ট খোলা হাতে সেই অর্থ ব্যয় করে থাকেন তার বাইরে হয়ে যাওয়ার জন্য, তাকে আটকানো খুবই কঠিন। আটকানো যে কঠিন হয় সেটা আমরা আরো একটা ঘটনা আপনি বলেছেন, উল্লেখ করেছেন, সেটা দেখেছি যে রন হক গং তারা যখন তাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে তারা তখন সুন্দরভাবে এয়ারপোর্টের ভিতর দিয়ে প্লেন নিয়ে এখান থেকে চলে গেছেন, তাকে কেউ আটকায়নি। এটা হলো প্রথম। এরপরে বাস্তব আর কতগুলি কি কি ভাবে হতে পারে। আবু আলম শহীদ খান একটা খুব পয়েন্ট বলেছেন যেটা আমরা জানি, সেটা হলো যে একটা বিদেশি পাসপোর্ট হতে পারে, এবং বিদেশি পাসপোর্ট থাকলে এবং যদি পথটা একটু পিচ্ছিল করা থাকে টাকা পয়সা খরচ করে, তাহলে বিদেশি পাসপোর্ট নিয়ে সুন্দরভাবে উনি বেরিয়ে যেতে পারবেন। যেহেতু বাংলাদেশি পাসপোর্ট না, কাজেই যে কর্মকর্তা তাকে পার করে দেবেন তিনি যদি বলেন যে আমি তো, আমার কাছে তো তথ্য এসেছিল যে অমুক পাসপোর্টটা সমস্যা সংকুল, উনি তো এই পাসপোর্ট নিয়ে তো কেউ যায় না, এখন এই পাসপোর্ট নিয়ে যে উনি গেছেন আমি তো জানি না, এটা উনি একটা এলিবাই উনি বের করে ফেলতে পারেন। আমি বলছি না যে উনি এই কাজ করেছেন, কিন্তু এটা সম্ভব। দ্বিতীয় হচ্ছে যে পাসপোর্ট কিন্তু রি ইস্যু হয়, এবং এগেইন
যদি যথেষ্ট পয়সা খরচ করা যায়, পাসপোর্ট যখন ওখানে সিজ হয়ে গেছে, তখনও চট করে এটা সম্ভব যে কোনো না কোনোখানে এটাকে একটা ওই হারিয়ে গেছে ইত্যাদি ধরনের একটা কিছু কেস করে, আমি বলছি এটা একেবারে একটা পসিবিলিটি, এটা যে হয়েছে এমন কিন্তু কোনো কথা নেই। তখন এটা রিইস্যুর জন্য করবে, রিইস্যু হলে কিন্তু পাসপোর্ট আগেরটা বাতিল হয়ে গিয়ে অটোমেটিক্যালি সিস্টেমে চলে আসবে নতুন পাসপোর্ট, যদি না এই ব্যক্তির ব্যাপারে অ্যাডিকুয়েট তথ্য সিস্টেমে দেওয়া থাকে। সেটা ছিল কিনা আমরা জানি না, হয়তো ছিল। ইন এনি কেস এখন কিন্তু যদি সিস্টেম চেক করা হয় তাহলে বেরোবে যে বাংলাদেশে ইমিগ্রেশন কোনো পোস্টে উনি গেছেন কিনা, কারণ বিদেশি পাসপোর্টে যদি ওনার নাম কিন্তু থাকবে, সাধারণত একটু হয়তো নামের ধরন মডিফাইড হতে পারে, কিন্তু মূল নামটা তো থাকবে। কারণ তিনি যদি কানাডাতে ইমিগ্রেট করে ওখানে পাসপোর্ট নিয়ে থাকেন, তাহলে কিন্তু চট করে উনি মিথ্যা নামে করতে পারবেন না সেটা, কারণ তার পূর্বাপর তাকে দেখাতে হবে সেখানে। কাজে সেটা একটা পসিবিলিটি আছে। আর এই যে আপনি রোহিঙ্গাদের প্রসঙ্গ যেটা বলেছেন, এটা রোহিঙ্গাদের সুবিধা কিন্তু অনেক বেশি, কারণ তার তো নামে তো একটা পাসপোর্ট ইস্যু করা নেই। কাজে নতুন পাসপোর্ট হচ্ছে শুধু তাকে, সে যদি প্রমাণ করতে পারে, তিনি যদি প্রমাণ করতে পারেন যে তিনি বাংলাদেশের নাগরিক, অর্থাৎ একটা এই ইউনিয়ন পরিষদের একটা সার্টিফিকেট হলে অনেক সময় এটা হয়ে যায় যে হ্যাঁ উনি এই এখানকার নাগরিক। পাসপোর্ট তখন তো এমনকি যারা তাকে পাসপোর্ট ইস্যু করছে তাদেরও এলিবাই দাঁড়িয়ে যায়। অবশ্যই জেনে শুনেই সে পাসপোর্টগুলি ইস্যু করা হয়েছে, কোনো সন্দেহ নেই যে রোহিঙ্গা জেনেই করা হয়েছে, এবং এই জন্য বেশ কিছু টাকা পয়সা হাত বদল হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। জি, জনাব তৌহিদ হোসেন, তার মানে টাকা পয়সা খরচ করলে আসলে সবই মোটামুটি একরকম সম্ভব। আপনার কাছে আসছি জনাব তৌহিদ হোসেন, আপনার যে প্রসঙ্গটি শুরুতে বলছিলাম, আপনিও আবার বলছিলেন, সেটি নিয়ে একটু জনাব মুখলিসুর রহমান আপনার কাছে জানতে চাই যে করোনার মধ্যে যে শিকদার গ্রুপের এমডি এবং তার ভাই যে দেশ ছেড়ে চলে গেলেন, সেখানে যখন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানকে জিজ্ঞাসা করা হলে যে মামলা থাকার পরেও তিনি পালালেন বা তিনি দেশ ছাড়লেন কি করে, তিনি বলছেন এটা ইমিগ্রেশন পুলিশের দায়িত্ব, তারা চেক করে ব্যবস্থা নিতে পারতো। আসলে কি মানে কিভাবে সম্ভব হয় এটাও একটু স্পষ্ট করবেন। দেখুন, চার্টার্ড ফ্লাইটে যেতে হলে সাধারণ বিমান যাত্রার চাইতে অনেক বেশি প্রসিডিওর মেনটেন করতে হয়, এবং এই কোভিড এর কালে যে ডেস্টিনেশনে গিয়ে উনি পৌঁছতে চান, সিঙ্গাপুরই বলেন আর যেখানেই বলুন, সেই ডেস্টিনেশন, সেই এয়ারপোর্ট নিশ্চিত হতে চাইবে যে উনি কোভিড ফ্রি আছেন, তার কোভিড টেস্ট আছে, তাদের হেলথ মিনিস্ট্রি সেটাকে অনুমোদন দেবে। এটা একটি লম্বা প্রক্রিয়া, এটা সিভিল এভিয়েশনের সাথে তাদের সেই করসপন্ডেন্স গুলো হয়ে থাকে বলে আমি যতদূর জানি। কারণ এই প্রসিডিওর গুলো মেনটেন না করা পর্যন্ত তাদের গভর্নমেন্ট একটা প্রাইভেট ফ্লাইটকে সেখানে ল্যান্ড করতে দেবে না। সেটা হলো আরেক অন্য একটি বিষয়। লিগ্যাল বিষয় যেটা, যে একটি মামলা থাকা অবস্থায় একজন ব্যক্তি ইমিগ্রেশন ক্রস করে যেতে পারে কিনা। মামলা থাকা অবস্থায় যে কোনো ব্যক্তি পাসপোর্ট নিয়ে দেশের বাইরে যেতে পারবেন, আইনত কোনো বাধা নাই, যতক্ষণ পর্যন্ত না কোর্ট ডাইরেকশন দিচ্ছে যে এই ব্যক্তিটি দেশের বাইরে যেতে পারবে না, তার পাসপোর্ট সিজ করা হলো অথবা তাকে কালো তালিকাভুক্ত করা হলো, ততক্ষণ পর্যন্ত তিনি একজন সাধারণ মানুষ, একজন মুক্ত মানুষ যেভাবে দেশের বাইরে যেতে চান উনিও সেইভাবেই দেশের বাইরে যেতে পারেন। ইমিগ্রেশন পুলিশের কাছে সারা বাংলাদেশের মানুষের মামলার কিন্তু তথ্য থাকে না, থাকার কথা না, থাকা উচিত না, এবং সেগুলো সর্ট আউট করে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আইনগত হাতিয়ারও সেই ইমিগ্রেশন পুলিশের হাতে নাই। তখনই সম্ভব যখনই এটা একটা লিগ্যাল প্রসিডিওরের মধ্যে এসে তাকে বাধাগ্রস্ত করতে হবে এবং তাকে বার করে দিতে হবে যে দেশের বাইরে যেতে পারবেন না, যেটা আদালতের নির্দেশ ছাড়া সম্ভব না। সেই ক্ষেত্রে শুধুমাত্র ইমিগ্রেশন পুলিশ তাকে এয়ারপোর্ট থেকে দেশের ভিতরে ফেরত পাঠিয়ে দেবেন, বাইরে যেতে দেবেন না। তার মানে ইমিগ্রেশন পুলিশের এখানে দায় আপনি দেখছেন না। জনাব তৌহিদ হোসেন, এটি আমরা তখন জিজ্ঞাসা করে আমরাই জানতে পেরেছিলাম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান তিনি বলেছিলেন যে ওই সময় দেশ ছাড়তে হলে পররাষ্ট্র মন্ত্রণালয়েরও একটা পারমিশন প্রয়োজন হয়। তাহলে কি সেগুলো সব প্রসিডিওর মেনেই হয়েছে বলে মনে হয়? এখানে তো আইন কোনো কিছু ভঙ্গ হয়েছে বলে আমি মনে করি না। একটি অনৈতিক কাজ হয়েছে সেটা আমরা বলতে পারি, যে এইরকম একটি চাঞ্চল্যকর অবস্থা তৈরি হওয়ার পরে
সে একটা বিমান ভাড়া করে দেশের বাইরে চলে গেল, অনেকগুলো অথরিটি, একটি মাত্র অথরিটি শুধু এখানে সংশ্লিষ্ট নয়, অনেকগুলো অথরিটি, পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই এখানে থাকতে পারে, সেই দেশের মন্ত্রণালয় আছে, আমাদের দেশের সিভিল এভিয়েশন আছে, এখানে ইমিগ্রেশন পুলিশ আছে, অনেকগুলো অথরিটি সেখানে এসে এখানে ধন্যবাদ জনাব কিন্তু মুখলেসুর দিয়েছে রহমান। জনাব কিভাবে? সেটা কি তৌহিদ হোসেন। কোনো আইন ভঙ্গ হয়েছে? এখানে কেউ চ্যালেঞ্জ করতে পারে যে হ্যাঁ একটা আইন ব্রিচ অফ ল হয়েছে, তাহলে আমরা দেখতে পেতাম যে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার কথা, কিন্তু ধন্যবাদ জনাব মুখলেসুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। ধন্যবাদ মুখলেসুর রহমান। জনাব তৌহিদ হোসেন, আপনার কাছেও আপনার মূল্যায়নটাও যদি এই বিষয়ে সংক্ষেপে একটু বলতেন, প্রশ্নটি যেটি করছিলাম। খুব সংক্ষেপে বিষয়টা হচ্ছে এরকম, উনি যেটা বলেছেন একদম সত্য কথা, আইন ভঙ্গ হয়নি, খুব ভালো কথা, কিন্তু আইন ভঙ্গ না হলেও অনেক সাধারণ মানুষ, কিছু একটা মামলা আছে, তাকে প্লেনে বসার পরে নামিয়ে নিয়ে আসার উদাহরণ আছে। সেখানে এটা এরকম প্রচারিত একটি বিষয়, যোগ সাজস ছাড়া তার পক্ষে বের হওয়া সম্পূর্ণ অসম্ভব। অবশ্যই যোগ সাজস ছিল, না হলে এয়ারপোর্টে অনেকগুলি এজেন্সি কাজ করে, তারা জানে যে এই লোকের বিরুদ্ধে মামলা আছে এবং তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, তখন তাকে অবশ্যই তাকে নিয়ে আসতো, যোগ সাজস যদি না থাকে। আমার এটুকুই বক্তব্য। জি, ধন্যবাদ জনাব তৌহিদ হোসেন। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, তাহলে প্রধানমন্ত্রী যে বলেছিলেন 2019 সালের কোনো এক সময় যখন পাইলট চলে গেলেন পাসপোর্ট ছাড়া, তারপরের আলোচনায় তিনি বলেছিলেন যে যত ভিআইপি হোক, এখন তো সবাই ভিআইপি ভিভিআইপি আরো ভি লাগাতে হবে, এরকম করে তিনি বলেছিলেন যে যতই ভিআইপি হোক ইমিগ্রেশনে কাউকে ছাড় দেওয়া হবে না। সেই বিষয়টা তাহলে কতটা কার্যকর হচ্ছে জনাব আবু আলম শহীদ খান? দেশের প্রধানমন্ত্রী তো এক ধরনের নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনা কার্যকর হওয়ার কথা, কিন্তু আমাদের যে উদাহরণগুলো আপনি দিচ্ছেন সেই উদাহরণে দেখা যাচ্ছে যে সেই নির্দেশনা তেমন ভাবে কার্যকর হচ্ছে না। আমাদের কিছু দুর্বলতা রয়ে গেছে এবং এই দুর্বলতার কারণগুলো আমরা সবাই জানি যে কি ধরনের দুর্বলতা আমাদের রয়ে গেছে। আইনানুগ হতে পারে কোনো জিনিস, কিন্তু কোন লোক যখন যায় এবং এরকম একদম খ্যাতিমান মানুষ, তাদের বিভিন্ন কার্যক্রমের জন্য তাদের খুব সুখ্যাতি বা কুখ্যাতি হয়েছে, তারা যখন যায় তখন নিশ্চয়ই আমাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, আমাদের সিভিল এভিয়েশন, আমাদের ফরেন মিনিস্ট্রির দায়িত্ব আছে। আপনি যে কথাটা আলোচনা করছেন সেখানে সম্ভবত ফরেন মিনিস্ট্রিও যোগাযোগ করেছে ওই দেশের সাথে যে তাদের দুজন রোগী আছে, তাদের চিকিৎসা করা দরকার, সেই জন্য তাদের ব্যাংককে যাওয়া দরকার। তারা নিজস্ব ফ্লাইট নিয়ে তারা ব্যাংককে পৌঁছে গেছেন এবং তারা কিন্তু দুজন ফেরত এসেছেন এবং তারা কোর্টে সারেন্ডার করেছেন, তার বাবা মারা গেছেন, সে কারণে তারা হয়তো ফিরে এসেছেন দেশে এবং কোর্ট কিন্তু তাদেরকে বেশ কিছু দিনের জন্য 10ই মার্চ পর্যন্ত সম্ভবত জামিনও দিয়ে দিয়েছেন। তো এই আমরা অন্য ক্ষেত্রে কি দেখি? আমরা অন্য ক্ষেত্রে দেখি যে এইসব ক্ষেত্রে সাধারণত প্যারোল দেওয়া হয়, যে ঠিক আছে আপনাকে গ্রেফতার করা হলো, আপনি কয়েক ঘন্টার জন্য আপনার যে আত্মীয় মারা গেছে, আপনার বাবা মা কিংবা ভাই বোন, আপনি তাদের জানাজা বা অন্য কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন, তারপর আপনাকে আবার জেলখানে আসতে হবে। কিন্তু দেখেন সত্যি হলো যে তারা যেভাবে গেল এবং তারা ফিরেও এলো এবং তারপরে তাদেরকে জামিনও দেওয়া হলো। তো এটাই তো হচ্ছে যে পুরো জিনিসটা তো লিগালি ঘটছে। লিগালি ঘটার পরে তো আপনি এটা নিয়ে কি বলবেন? তাহলে আমাদের লিগাল সিস্টেম, আমাদের পুলিশ সিস্টেম, আমাদের ইমিগ্রেশন সিস্টেম, আমাদের সিভিল এভিয়েশন কোথায় বলবো, কার কথা বলবো যে কার দোষ নেই? তো এই দায় তো তাহলে এখন আমরা যারা আলোচনা করছি আমাদের সবার দায় আর কি, দায়টা আমাদেরই নিতে হবে যে দেশের প্রধানমন্ত্রীর কথা। জি, একটা বিরতিতে যাই, তাহলে প্রশ্নটা তো খুব বড় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে নজরদারি, নিরাপত্তা, এই বিষয়গুলো কতটা আছে এইটা নিয়েও একটু কথা বলতে চাই সেই ভুয়া পাসপোর্ট বা জাল পাসপোর্ট, যেটি সম্পর্কে আপনারা একটু বলতেও শুরু করেছিলেন। বিরতির পরে নিশ্চয়ই এই আলোচনায় ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। বিরতিতে যাবার আগে যে বিষয়টি বলছিলাম জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, তার মানে সাধারণের পক্ষে ইমিগ্রেশন সংক্রান্ত নানান জটিলতা, নানান রকম চেক আপের মধ্যে পড়তে হলে অসাধারণ বা পয়সাওয়ালাদের জন্য তা অনেকটাই সহজ হয়ে যায়। এটি আসলে নিরাপত্তার জন্য কতটা সংকট বা উদ্বেগজনক মনে করেন? দেখেন, জর্জ অরওয়েলের যে অ্যানিমাল ফার্ম একটা ডায়ালগ আছে যে অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল। এখন আমাদের পৃথিবীতে সাম ম্যান আর মোর ইকুয়াল যেটা বললেন আপনি, এবং যাদের অর্থবিত্ত বেশি তারাই সাধারণত মোর ইকুয়াল হয়। তাদেরকে আটকানো কঠিন। কখনো কখনো কেউই যে কখনো আটকা পড়ে না তা না, কিন্তু তারা অনেক অনুচিত সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাদের অর্থবিত্তের কারণে। নিরাপত্তার ক্ষেত্রে এটা তো সমস্যা সৃষ্টি করতে পারেই। তবে বিশ্বব্যাপী একটা জিনিস যেটা এখন দাঁড়িয়েছে সেটা হলো যে আমরা একটু আলাপ করছিলাম একটু আগে আবু আলম শহীদ খানের সাথে, যে টাকা পয়সা নড়াচড়া ঘোরাফেরা যে করে বিভিন্নখানে, তাতে কোনো দেশই প্রায় তেমন কোনো আপত্তি করে না যতক্ষণ পর্যন্ত না এটার সাথে তারা কোনো
টেরোরিস্ট ফাইন্যান্সের লিঙ্ক খুঁজে পায়। বাংলাদেশ থেকে যদি 10,000 কোটি টাকা চুরি হয়ে কানাডাতে চলে যায়, আমেরিকাতে চলে যায়, তারা কিছু মনে করবে না, শুধু খেয়াল করবে যে এটা টেরোরিস্ট ফাইন্যান্সে যাচ্ছে কিনা। না গেলে যে আপসে আতা ও হালাল হয়ে যাবে, যেটা আছে ওই সিস্টেমে চলছে। কাজে যাদের অর্থবিত্ত বেশি তারা এই সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছেন, শুধু বাংলাদেশে না, সমস্ত পৃথিবীতেই। এটা আনফরচুনেট, কিন্তু এর থেকে ইমিডিয়েটলি অব্যাহতি পাওয়ার আমি কোনো পথ দেখছি না। এই অব্যাহতি পাওয়ার জায়গাটা আর একটু কথা বলতে চাই, একটু ভুয়া পাসপোর্টের জায়গায় আসি, জাল পাসপোর্ট, যেটির বিষয়ে আপনারাও বলতে শুরু করছিলেন। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলছিলেন যে অনেক কিছু লাগে এখন, ডিজিটাল বাংলাদেশে জন্ম নিবন্ধন, সার্টিফিকেট, অনেক কিছু লাগছে। সবকিছু মিলিয়ে আলোচনায় আসছে, যখন আমরা শুনছিলাম যে হারিসের ভুয়া পাসপোর্ট প্রসঙ্গ, তারপর যখন কথা হচ্ছিল যেটা কিভাবে সম্ভব, সবাই মানে অনেকেই করতে পারছেন, রোহিঙ্গারা থেকে শুরু করে আমরা দেখেছি 21শে আগস্টের দিনের আমরা সেই ভয়ঙ্কর জঙ্গি মাওলানা তাজ, তৎকালীন শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর ভাই, এইরকম ঘটনা আমরা তো দেখেছি। মানে জঙ্গি সন্ত্রাসীরাও এই ধরনের ঘটনা মানে এই সুযোগটি নিচ্ছে। মানে কিভাবে, কোন প্রক্রিয়ায়, কাদের কাদের সংশ্লিষ্টতায়? প্রথমত হচ্ছে যে খুব প্রভাবশালী লোক যারা আছেন, যাদের রাষ্ট্র ক্ষমতার সাথে কানেকশন আছে, তারা তো তাদের রাষ্ট্র ক্ষমতার যে কানেকশন সেটা ব্যবহার করে নাম বদলিয়ে, ঠিকানা বদলিয়ে, জন্ম সনদ বদলিয়ে এরকম পাসপোর্ট নিতেই পারে। ওটা একটা পার্ট আর কি। দ্বিতীয় পার্ট হলো যাদের অনেক টাকা পয়সা আছে, তারা তো কিনে ফেলতে পারেন। যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত তারা কিনে ফেলতে পারেন, যে কারণে তারা ভুয়া এনআইডি তৈরি করে ফেলতে পারেন, ভুয়া বার্থ সার্টিফিকেট তৈরি করে ফেলবেন, ভুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা আমাদের সিটি কর্পোরেশনের কাউন্সিলের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসবেন। সবকিছু ভুয়া দিয়েই তারা টাকা পয়সা খরচ করে এটা করে দিতে পারেন। দুই সূত্রে আর কি, একটা দুর্নীতির সূত্রে আর একটা ক্ষমতার সূত্রে। যাদের খুবই প্রভাবশালী তারা এটা করতে পারে। এই দুই সূত্রেই আমাদের দেশে এই ভুয়া পাসপোর্ট এবং জাল পাসপোর্ট হচ্ছে, এবং মেইনলি অর্থের সাথে এটা সম্পর্ক বেশি গভীর, কারণ অর্থ দিয়েই এসব করা হয়, এবং অর্থ দিয়ে পৃথিবীর অনেক দেশেই কিন্তু জাল পাসপোর্ট করা যায়। ভারতেও কিন্তু পাসপোর্ট জাল হয়, আমাদের পাশের দেশ ভারতে, অন্য দেশেও, শ্রীলঙ্কাতে পাসপোর্ট জাল হতে হয়, এমনকি আমেরিকা। আমি জেমস বন্ড সিরিজ যখন দেখতাম তখন ভাবতাম যে এরকম জেমস বন্ড যেখানেই যায় সেখানেই একটা করে পাসপোর্ট তার জন্য রেডি থাকে এবং ডলারের বাক্স রেডি থাকে। তো ওটা সিনেমায় দেখেছি, কিন্তু এখন সিনেমাটাকে মনে হয় সত্যি সত্যি যে হয়তো এইসব কিছু মানুষ আছেন যাদের একটা কেন, যাদের 5টা দেশের পাসপোর্ট থাকতে পারে। তিনি একই সাথে মালয়েশিয়ার সেকেন্ড হোমের কারণে পাসপোর্ট আছে, তিনি হয়তো ইউরোপের একটা পাসপোর্ট আছে, তার আমেরিকারও একটা পাসপোর্ট থাকতে পারে। তো এইসব হলো যে একদম বিত্তশালী লোক, যাদের ক্ষমতার সাথে কানেকশন এবং বিত্ত বৈভব দিয়ে যারা সবকিছু কিনে ফেলতে পারেন, তারা এটা করতে পারেন। এবং এটাকে আপনি কিভাবে বুঝবেন, আমরা এখান থেকে পরিত্রাণ কিভাবে পাবো, সেটা খুব কঠিন। মানে একেবারে 100% পরিত্রাণ পাওয়া সম্ভব না, বাট এটা একেবারে কঠিন কাজ, যেটা করতেই পারবো না এরকম না। আমরা অবশ্যই চেষ্টা করলে পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে বায়োমেট্রিক প্রয়োজন হচ্ছে, যেভাবে ই পাসপোর্ট তৈরি হচ্ছে, যেভাবে আমাদের জন্ম সনদপত্র ডিজিটাইজ হচ্ছে, তাতে কিন্তু ভবিষ্যতে এই ধরনের পাসপোর্ট করাটা খুবই কঠিন হয়ে যাবে। তারপরও হয়তো 2-1 2-4 জন এটা করবেন, সেটাকে ম্যানেজ করা সম্ভব, তাদেরকে খুঁজে বের করা সম্ভব এবং ব্যবস্থা নেওয়া সম্ভব। জি, এই খুঁজে বের করা সম্ভব, ব্যবস্থা নেওয়া সম্ভব, এই ব্যবস্থার জায়গাটা কতটা ব্যবস্থা নেওয়া হয়? কারণ আমরা তো দেখি, জনাব মোখলেসুর রহমান আপনার কাছে আসি, এটা জানতে চাই যে একে তো ডিজিটাল ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয় এই ডকুমেন্ট গুলো, তার উপরেও পুলিশ ভেরিফিকেশনও থাকে আমরা জানি। সেখানে গিয়েও তো ব্যক্তিগতভাবেও তো এই তথ্যগুলো ধরা পড়বার কথা, যদিও আমরা পুলিশ ভেরিফিকেশনে অনেক মানে ঘুষ দুর্নীতির কথা শুনি, যে টাকা দিলেই পাসপোর্ট করে ফেলা সম্ভব হয়ে যাচ্ছে, ভেরিফিকেশন পেয়ে যাওয়া সম্ভব হচ্ছে। কি বলবেন আসলে, ভেরিফিকেশনেও দেখা যায় না কেন এই অনিয়মগুলো? আমি বলতে চাই যে দশচক্রে ভগবান ভূত। এখানে এখানে কাউকে আপনি আলাদা করে বলবেন যে এর দুষ্ট অপকর্মের কারণে এই বিষয়টি ঘটেছে, তা না। এগুলো অনেকগুলো নেটওয়ার্ক একসাথে কাজ করে। এটা কনসার্টেড এফোর্ট দেওয়া হয়েছে। পাসপোর্ট করতে শুধুমাত্র যে পুলিশের ভেরিফিকেশনের উপর তা তো নয়। যারা পাসপোর্ট লিখবেন, পাসপোর্ট তার ডাটা বেজে দিবেন, ছবি টবি দেখবেন, অন্যান্য ডকুমেন্টস গুলো দেখবেন, অনেকগুলো জিনিস একসাথে, জনপ্রতিনিধি যারা আছেন সার্টিফিকেট দেবেন। তো সবাই মিলে যদি এই চক্রের সাথে সম্পর্কিত হয়ে যায়, তাহলে সবাইকেই ঠিক করতে হবে। এখন সবাইকে ঠিক করে একটি সুস্থ জায়গায় নিয়ে আসাটা, এটা একটি কঠিন কাজ। এবং এটার সাথে যদি আপনি অন্য দিকে আরো চিন্তা করেন যে এই ঘটনাগুলো কেন ঘটে, এই ঘটনাগুলো কেন ঘটে, এটা যদি আপনি
মানে তলা হাতেতে যান, তাহলে দেখবেন যে এটা অতল গহ্বরের মতো, এটাকে আপনি কুল কিনারা করতে পারছেন না, তার সাথে আরো নানান অনুষঙ্গ এসে জড়ো হয়ে যাচ্ছে। তো এটা একটা সার্বিক চিত্র। আমরা যে আমাদের সমাজটাকে তৈরি করেছি যুগের পর যুগ ধরে। পাকিস্তান আমলে আইয়ুব খান ওই যে 303 বলে কয়েকজন দুর্নীতিবাজ অফিসারকে ফায়ার করে দিল, তো আমরা তখন থেকেই দেখছি যে এই সমস্ত দুর্নীতির কথাবার্তা গুলো আসছে, এবং ক্রমান্বয়ে এগুলো শুধু আন্ডা বাচ্চায় অনেক বেশি হয়েছে। এবং আমি বলতে চাই যে বঙ্গবন্ধু তার সময়কার শেষের দিকে এসে এই দুর্নীতির উপর উনি বলেই গিয়েছেন যে পাকিস্তানিরা আমাদের সমস্ত কিছু লন্ডভন্ড করে দিয়ে, ধ্বংস করে দিয়ে আমার কাছে কিছু চোর বাটপার উপহার দিয়ে রেখে চলে গেছে। তো তিনি তার দ্বিতীয় বিপ্লবের অন্যতম প্রধান জায়গায় আঘাত করেছিলেন যে এই সামাজিক অনাচার অবিচারগুলোকে মূলোৎপাটিত করার জন্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে বঙ্গবন্ধু সেই আশা আকাঙ্ক্ষা কোনোটাই বাস্তবায়িত হয় নাই তার হত্যাকাণ্ডের কারণে ফলে। এবং এর পরবর্তীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে ওই দিকে রাজনৈতিক ভাবে আমি যেতে চাই না। ফলে যে সামাজিক পরিমণ্ডলটা আমরা তৈরি করেছি, একটি নীতি নৈতিকতাহীন, একটি মানে চন্ডাল এক ধরনের মানসিকতা আমাদের ভিতরে আক্রান্ত হয়েছে। আমরা এক ধরনের জনাব মোখলেসুর রহমান, এই মানসিকতাকে আটকানোর জন্য তো এত ডিজিটালাইজড ব্যবস্থা, সেখানেও মানে সেগুলোও পার পেয়ে যাচ্ছে এই ধরনের অপরাধ করে। সেও একটা প্রশ্ন আসার সাথে এটিও, যারা বিদেশ থেকে আসছেন তাদেরও অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, মানে এক পারপাজে এসে অন্য কাজ করছেন বা নানান রকম অপতৎপরতা, আমরা প্রায় এই ধরনের খবরও দেখি, প্রতারণার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। তাদেরও প্রতি কি একটা নজরদারি রাখার একটা চূড়ান্ত ব্যবস্থাপনা আছে? এরকম আপনি বলছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে না থেকে একটা চূড়ান্ত জায়গায় দেখার কি কোনো নজরদারি জায়গা আছে? না, সব কিছুরই নজরদারি আছে এবং সব জায়গাতেই এর ফাঁক রয়েছে। আপনি ডিজিটালাইজ করেছেন, তো ডিজিটালাইজড এর পেছনে তো মানুষ রয়েছে এবং সেগুলোকে ম্যানিপুলেশন করার বুদ্ধি তাদের রয়েছে, কিভাবে ম্যানিপুলেট করতে হবে। তো মানুষগুলো যদি ঠিকঠাক না থাকি আমরা, তাহলে যতই আমরা যন্ত্রের উপর নির্ভরশীল হই না কেন, যতই আমরা মানুষের হাত থেকে বাঁচার জন্য যন্ত্রের উপর নির্ভর করি না কেন, সেই যন্ত্রগুলি তো যথাযথভাবে কাজ করবে না যতক্ষণ পর্যন্ত না আমি যেটা যন্ত্রগুলোকে ডাইরেক্ট করি তারা যদি আমরা ঠিকঠাক মতো আমাদের কাজটা ঠিকঠাক মতো আমরা না করি। তো এই জন্যই সেগুলো হয়েছে। দেখুন, রোহিঙ্গা যারা বাংলাদেশে এসে পাসপোর্ট নিয়েছে, এটা জনপ্রতিনিধিও জানে, এটা পুলিশও জানে, এটা পাসপোর্ট যারা ইস্যু করেন পাসপোর্ট অথরিটি তারাও জানেন, সবাই জানেন যে এটা রোহিঙ্গা। তারপরেও তাকে আমরা পাসপোর্টটা দিয়েছি। কেন দিয়েছি? এখানে দ্রব্যগুণ ছাড়া তো অন্য কিছু নেই। তো এটা পাওয়ার পরে আমার মনের মধ্যে ফুর্তি এসেছে এবং আমি একেবারে সাগ্রহে সানন্দ চিত্তে তার পাসপোর্টটি, রোহিঙ্গার পাসপোর্ট বাংলাদেশি বলে চালিয়ে দিয়ে আমি আমার দেশপ্রেমের পরাকাষ্ঠা প্রদর্শন করেছি। একটা বিরতি নিয়ে আসি, কিন্তু এই বিষয়টি আমি জানতে চাইবো যে তাহলে তাদের বিরুদ্ধে সবাই যখন জানছে, মানে জেনে শুনে খুব সহজে এটা হয়ে যাচ্ছে, যারা জানছে জেনে শুনে এটা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির কেমন? ফিরছি বিরতির পর। ফিরে এলাম জিপি ইস্পাত নিবেদিত রাজকাহনে। মোহাম্মদ মোখলেসুর রহমান, আপনি যেটি বলছিলেন যে ভুয়া তথ্যে বা ভুয়া জাল পাসপোর্ট বানাতে অনেকের সংশ্লিষ্টতার জায়গা আছে, সেখানে পুলিশ, জনপ্রতিনিধি, পাসপোর্ট কর্মকর্তা সবাই, কিন্তু ব্যবস্থা নেওয়ার নজির আসলে কতটা, কিংবা কি ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে? না, ব্যবস্থা নেওয়ার সমস্ত রুলস রেগুলেশন আইন কানুন সব ঠিকঠাক মতো আছে। আমাদের আটুনি সবকিছুই শক্তভাবে আছে। বজ্র আটুনি, আমরা মাঝে মাঝে বলি যে বজ্র আটুনি ফসকা গেরো। তো আমরা এই ফসকা গেরোর মধ্যে অনেক সময় আছি। আমরা যে লোকগুলো কাজ করি সেই লোকগুলো যথাযথভাবে করি না। আমাদের ভিতরে লোভ লালসা অনেক বেশি করে কাজ করে। আমি সবার কথা বলছি না, সবাই এর সাথে জড়িত নন। যারা করেন তারাই হয়তো মূল ডেস্কগুলোতে বসে থাকেন এবং এই দুর্বৃত্তায়িত লোকগুলো বিভিন্ন জায়গায় যে চেয়ারে তাদের বসার কথা না, আমরা অনেক সময় দেখি যে এই লোকগুলো সেই সমস্ত চেয়ারগুলোতে বসে আছে এবং তারা এই ভাইরাসের মতো দুর্নীতিগুলো ছড়িয়ে দিচ্ছেন এবং যারা কখনো দুর্নীতি করতে চান না তাদেরকে হয়তো এই দুর্নীতি জালের মধ্যে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে সবাইকে একটা
কম্পালশনের দিকে, বাধ্যবাধকতার দিকে নিয়ে চলে যান। এটা একটা আমি বলবো যে এক ধরনের সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা, এটা 5-10 বছরের সমস্যা নয়। এটা যুগের পর যুগ ধরে এগুলোকে আমরা লালন পালন করে এই পর্যায়ে নিয়ে এসেছি। এগুলোকে যদি ঠিকঠাক করতে হয়, আটঘাট বেঁধে আমাদেরকে কোমর বেঁধে নামতে হবে, এবং এটার জন্য একটি বিশাল কর্মযজ্ঞ লাগবে। এবং যে সমস্ত লোকগুলো এই রাঘব বোয়ালদেরকে ধরতে পারবে, সেই সমস্ত শক্তিশালী লোকদেরকে যথাযথ জায়গায় তাদেরকে বসাতে হবে, এবং তারাই নজরদারিটা ঠিক মতো করতে পারবেন। আইনটা তাদের হাতে যেতে হবে। আইন কানুনের কোনো অভাব নাই। এক পুলিশ যদি কোনো রকমের অনৈতিক কর্মকাণ্ড করে অথবা আইন বহির্ভূত কাজ করে, সাধারণ মানুষকে যে আইনে ধরা হয়, যে আইনে বিচার হয়, পুলিশের জন্য ঠিক একই আইন একই ধারায় বিচার করার সুযোগ কিন্তু রয়েছে। এখন আমি যদি পুলিশ হওয়ার পরে আমাকে যদি সবাই ওভারলোক করে যে বেটা পুলিশকে একে নাড়াচাড়া করা যাবে না, সে যতই অপরাধ করুক না কেন তাকে বিচারের আওতায় আনা যাবে না, আনা ঠিক হবে না। অথবা আমি নিজে পুলিশ বলে পুলিশের কথাটাই ছিলাম বলে পুলিশের কথাটাই বলছি, অন্যান্য ক্ষেত্রে একই অবস্থা। যারা আইন প্রয়োগ করবেন, আইনের সাথে সংশ্লিষ্ট আছেন, সেবা দিবেন, সেবার কাজগুলো করবেন, তাদেরকে আইনের আয়তায় নিয়ে আসার মতো যে যোগ্য নেটওয়ার্কটা দরকার, যে দুর্নীতির বিরোধী বা দুর্নীতির বাইরে থাকতে চায় এমন যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটাকে যদি আমরা যথাস্থানে বসায় দিতে পারি, তাহলে অবশ্যই এটা সুরাহা হবে। আপনাদের কাছ থেকে বিভিন্ন সময় শুনেছি যে রাঘব বোয়ালদের ধরতে যারা যাচ্ছেন তাদেরকে যথাযথ স্থানে না বসিয়ে বরঞ্চ যতটুকু স্থান আছে সেটুকুও নাকি তাদের হারাতে হয়। বিভিন্ন আলোচনা আপনাদের কাছ থেকে এমনটা শুনেছি। তাহলে মানে এটা বিশাল কর্মযোগ্য, আপনি অবশ্য বলছিলেনই। আমি জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সেই বড় এরিয়াতে না গিয়ে যদি সেই আবারও একটু সংকুচিত জায়গায় আসে, যে ইমিগ্রেশনের সেই জায়গাটি যদি আরেকটু জানতে চাই। বিভিন্ন দেশে বিশেষায়িত কর্তৃপক্ষ থাকে, যুক্তরাষ্ট্রে আছে, কানাডা, ভারত, বিভিন্ন দেশে আছে। বাংলাদেশেও এরকম বিশেষায়িত ইউনিট করবার প্রস্তাবনা আছে, কিন্তু শুনছি মানে গণমাধ্যম সূত্রে যেটি খবর পাই যে আমলাতান্ত্রিক জটিলতা সেটি আটকে যায়। আসলে কি অবস্থা, কেন এরকম একটা বিশেষায়িত ইমিগ্রেশন কর্তৃপক্ষ করা যাচ্ছে না, বা প্রয়োজনীয়তা দেখেন কিনা? না, ইমিগ্রেশন তো একটা বিশেষায়িত কাজ এবং একটা মানে বড় কাজ। আমাদের যে ইমিগ্রেশন অফিসাররা আছেন তারা খারাপ কাজ করছেন এরকম বলা যাবে না, বাট এটার অনেক উন্নতি করার সুযোগ আছে। সুতরাং তাদেরকে ভালোভাবে ট্রেন করতে হবে এবং বিশেষায়িত একটা সংস্থা গড়ে তুলতে পারলে আরো ভালো, এবং অনেক ডিজিটাইজেশন করা যেতে পারে, একেবারে সিস্টেমের সাথে তাদের কানেকশন দিয়ে দেওয়া যেতে পারে যারা পরীক্ষা নিরীক্ষা করবেন, এবং দ্রুত যাতে হয় সেখানে আবার ইমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা লাগলে তো হবে না। সিস্টেম ডাউন করে দিব, সিসিটিভি ক্যামেরা অফ হয়ে যাবে, তারপরে কোনো তথ্য পাওয়া যাবে না, এরকম অবস্থা থাকলে হবে না। তো বিশেষায়িত আমরা তো অনেক বিশেষায়িত ডিপার্টমেন্ট খুলেছি, কিন্তু বিশেষায়িত ডিপার্টমেন্ট খোলার পরে মুখে যেটা বলেছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনি ডিজিটাইজ করেন আর বিশেষায়িত করেন আর বিশেষ ডিপার্টমেন্ট করেন, তার পিছনে তো থাকবে মানুষ। সেই মানুষগুলো যদি ঠিক মতো কাজ না করে এবং মানুষগুলো যদি রাঘব বোয়ালদের আস্তানায় থাকে বা তাদের ছত্রছায়ায় থাকে, তাহলে তো আমাদের কোনো কিছু করেই লাভ হবে না। সেই জন্য আমাদের যে বিরাট কর্মযজ্ঞ করতে হবে, এই কর্মযজ্ঞের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক সদিচ্ছা। এবং আমাদের তো সুপার স্ট্রাকচার যা নিয়ে আমরা আলোচনা করছি, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বলেন, পুলিশ ডিপার্টমেন্ট বলেন, প্রশাসন, ফরেন সার্ভিস, জুডিশিয়ারি, মিলিটারি, সব হলো সুপার স্ট্রাকচার। আমাদের পুরো স্ট্রাকচারের উপরে আছে আমাদের রাজনৈতিক ব্যবস্থা। সেটা যে ব্যবস্থাই হোক, বর্তমানে যে সরকার আছেন, সরকার যারা চালাচ্ছেন, তাদের সদিচ্ছা এবং তারা যদি ঠিক করেন যে আমরা এই জিনিসগুলোকে এইভাবে ঠিক করতে চাই, এবং এই ঠিক করার জন্য আমরা উপযুক্ত লোকদের উপযুক্ত স্থানে বসিয়ে আমরা দেখতে চাই। এবং এখানে কোনো প্রধানমন্ত্রী যেমনটি বলেছেন 19 সালে যে কোনো ভিআইপি ভিভিআইপি এসব কিছুই দেখা হবে না। সুতরাং এইটা যে হচ্ছে না, এটাও প্রধানমন্ত্রীকেই দেখতে হবে। কেন আপনারা যে সমস্ত প্রমাণ দিলেন, মিডিয়া যেসব প্রমাণ দেয়, এবং ভিভিআইপি লাউঞ্জ দিয়ে যারা যান, ভিআইপি লাউঞ্জ দিয়ে যারা যান, তাদেরকে পরীক্ষা করলেই দেখা যাবে যে ওখানে ঠিক মতো এই কাজটা হচ্ছে না। যে দেশে প্রধানমন্ত্রীর নির্দেশে ঠিক মতো কাজ হয় না, তাহলে আপনি কার কাছে প্রত্যাশা করবেন? সেই জন্য ফাইনালি আমার কাছে ওইটাই শেষ কথা, যে আমাদের প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তিনি যা নির্দেশ দেন সেই নির্দেশ পালন হচ্ছে কিনা সেটা দেখার জন্য তার একটা বিশেষ টিম থাকা দরকার। সেই টিম তাকে রিপোর্ট করবে যে আপনি এই নির্দেশ দিয়েছিলেন এবং এই নির্দেশটি প্রতিপালিত হচ্ছে না। এখানে
অবস্থাটা এরকম। এবং উনি অনেক নির্দেশ দিয়েছেন, আপনি ট্রাফিক ব্যবস্থাপনার সময়ের কথা চিন্তা করেন, এবং ওনার অনেক নির্দেশ আছে যে নির্দেশগুলো তৃণমূল পর্যায়ে যে কার্যকর হয় না, আমাদের কর্মকর্তারা করেন না, বা তার আশেপাশে যারা থাকেন তারাও এটা মনিটর করেন না। সব মিলিয়ে আসলে কিছু হচ্ছে না। আর কিছু একেবারে সবকিছু খারাপ হচ্ছে এরকম না, আমরা যে বিষয়ে আলাপ করছি সেই আলাপে তাহলে তার যে নির্দেশ, সেই নির্দেশ বাস্তবায়নের জন্য তাকেই টিম বিল্ড আপ করে দেখতে হবে যে কেন এইসব নির্দেশ বাস্তবায়ন হচ্ছে না। জি, জি। তার মানে নির্দেশনা আছে, কিন্তু সেই যে জবাবদিহিতার সংকট সেখানে গিয়ে আবার আটকে যাচ্ছে। জনাব তৌহিদ হোসেন, কি মনে হয় কি ব্যবস্থা যথেষ্ট হবে বা প্রয়োজনীয় এই ধরনের, আপনিও বলছিলেন যে নিরাপত্তার জন্য তো বড় উদ্বেগ, এই ধরনের যে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেই বিষয়গুলো, কি ব্যবস্থা নেওয়া উচিত এবং কতটা হচ্ছে? দুটো জিনিস, এক হলো যে আবুল শহীদ খান যেটা বললেন যে প্রধানমন্ত্রী সব বিষয়ে নির্দেশনা দেন। আসলে প্রধানমন্ত্রীকে এত নির্দেশনা দিতে হয় কেন? দিতে হয় এই জন্য যে আসলে কাজগুলি যাদের করার কথা তারা ঠিক মতো করেন, এবং প্রধানমন্ত্রী তো আবার তাদেরকে নির্দেশনা দিতে বাধ্য, কারণ তার তো আর কোনো উপায় নেই, তাদেরকে দিয়ে কাজটা করাতে হবে। এই কারণেই প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও অনেক কিছু হয়ে ওঠে না। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো যে আপনি দেখতে হবে যে সার্বিক ব্যবস্থাটা কিরকম। আপনি বিশেষায়িত করলেও, যেটা অবলম্বন বললেন, যে আসলে তো কোনো লাভ হবে না, কারণ এই যে দুর্নীতি যেটা হয় সেটা কিন্তু ট্রেনিং এর অভাবে হয় না। দুর্নীতি হয় দুর্নীতি করার ইচ্ছা আছে বলে, এবং দুর্নীতি করে পার পাওয়া যায় বলে। দুটো জিনিস আছে এখানে, একটা হলো দুর্নীতি করার ইচ্ছা, দ্বিতীয় হলো যে দুর্নীতি করে পার পাওয়া যায়, শাস্তি হয় না। আপনি হিসাব করে দেখুন যে কত পার্সেন্ট মামলার চূড়ান্ত বিচারে গিয়ে শাস্তি হয়, অথচ অধিকাংশ ক্ষেত্রে মামলাগুলো জেনুইন। অধিকাংশ ক্ষেত্রে হয়তো কিছু মিথ্যা মামলা হয় না যে তা না, কিন্তু সত্য মামলা একেবারে প্রমাণ থাকার পরেও একজনকে চাকরিচ্যুত করা যায় না। আমার নিজের অভিজ্ঞতা আছে, কারণ আইনে একটুখানি ফাঁক বেরিয়ে গেছে। সেই ফাঁকটা একজন যে আমাদের লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন তিনিও সেই ফাঁক পূরণ করতে পারেননি। এরকম হয়। কাজেই আমাদেরকে এই শুধু শাস্তির ব্যবস্থা যদি করা সম্ভব হয়, একমাত্র যে আমি অপরাধ করলাম আমার শাস্তি হবে, যতদিন পর্যন্ত এই বিশ্বাস থাকবে যে আমি শাস্তি করে পার পেয়ে যাব, ততদিন আপনি আসলে দুর্নীতি দমন করতে পারবেন না। জি, অনেক ধন্যবাদ জনাব তৌহিদ হোসেন। এক লাইনে কিছু যোগ করবেন জনাব মুখলেসুর রহমান, খুব সংক্ষেপে? আমরা তো চাচ্ছি যে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন, সেই উন্নয়নটার সাস্টেইনেবিলিটিটার জন্য, এটার ধারাবাহিকতা রক্ষা, এটা টেকসই লাকসই হওয়ার জন্য আমরা মনে করি যে একটি নিশ্চয়ই শেষ করতে হবে। অনেক ধন্যবাদ জনাব মুখলেসুর রহমান, অনেক ধন্যবাদ আবুল শহীদ খান। জনাব তৌহিদ হোসেন, বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।